আমরা আমাদের সকালের ক্লাসে মাইনর অ্যাক্টের গুরুত্বপূর্ণ কিছু ধারা নিয়ে আলোচনা করব। তো গতকালকে আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম শিশু আইন 2013, শিশু আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। এখান থেকে আমাদের আলোচনাটা শুরু করব। এখন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন যদি আমরা আলোচনায় যাই, তাহলে এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে পর্নোগ্রাফি কাকে বলে। একটা কথা বলি, তোমাদের মাঝে কিছু কিছু সংশোধন আনতে হবে। আচ্ছা, আমাদের জসিম কি পাশ করে নাই? না স্যার, পাশ করে নাই স্যার। 24 পাইছে, 24। এরকম হলো কেন বুঝলাম না। রাশেদ? স্যার ও বললো যে 35-36টা পাবে। পরে কি করছে জানি না স্যার। পরে আমাকে ফোন দিয়েছিল আর কি। বললো যে আমি এখন স্যারের কাছে কিভাবে মুখ দেখাবো। না, ও তো ওকে তো বুঝলাম না, একে বোঝে না নাকি নাকি তাড়াহুড়ো করে ভুল করে ফেলে। এটা কেমন জানি হয়ে গেল। আজকে 3 বছর থেকে যুদ্ধ করতেছে, এখন কি আমারই দোষ, আমার পড়ানোতে দোষ নাকি আল্লাহ জানে। সে নিজের কথাই বলছে স্যার, নিজে কি সে অনুতপ্ত মনে করছে। না, এটা তো তুমিও তো গতবার এখানে কি যে বলবো, আমি ছেলেপেলে গুলো এরকম করলে হয়। যাই হোক, আল্লাহ ওর মঙ্গল করুক। তো খারাপ লাগলো হঠাৎ করে, কি রে, ও নাই কেন? তো আমরা যে বিষয়টা আলোচনা করতেছি, যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আলোচনা করতে গেলে আগে বুঝতে হবে পর্নোগ্রাফি কাকে বলে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের মাঝে অনেক ভুল হয়ে যায় যে যদি এরকম হয় যে একজন ব্যক্তি একটা মেয়ের সাথে তার ভালোবাসা আছে, প্রেম আছে, বা একটা মেয়েকে জোর করে রেপ করা হলো, রেপ করার পরে ওই মেয়েটার ছবি প্রকাশ করা হলো, বা একটা মেয়েকে তারা বন্ধু বান্ধব বা তারা বান্ধবী, অর্থাৎ সে তার সাথে সেক্স করলো, করার পরে এটা ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করলো বা নিজে, তাহলে এটা কি কোনো পর্নোগ্রাফির মধ্যে পড়বে? জি স্যার। আচ্ছা, ফাইনাল এটা পর্নোগ্রাফির মধ্যে পড়বে, তাই না? পড়বে স্যার। এখানেই তোমাদের ভুল, এটা কখনোই পর্নোগ্রাফির মধ্যে পড়বে না। পর্নোগ্রাফি কোনটা পড়বে? পর্নোগ্রাফির মধ্যে ওই জিনিসটা পড়বে দুজনেই মিলে যৌন উত্তেজনাকর কিছু তৈরি করে সেটা যদি লাভের উদ্দেশ্যে প্রকাশ করে। কিন্তু একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক আছে, তারা সেক্সুয়াল কিছু করেছে, এই সেক্সের পরে পরবর্তীতে মেয়েটাকে হেয় প্রতিপন্ন বা মেয়েটাকে সামাজিকভাবে মেয়ের মর্যাদা ক্ষুণ্ণ করিবার জন্য সে যদি এটা প্রকাশ করে, সেটা কখনোই পর্নোগ্রাফির মধ্যে পড়বে না। পর্নোগ্রাফির বিষয়টি হলো যে যৌন উত্তেজনাকর কোনো কিছু তৈরি করা, এটি হলো পর্নোগ্রাফির বিষয়। তাহলে পর্নোগ্রাফি কাকে বলে? এই পর্নোগ্রাফি আইন 2012-র এখানে সংজ্ঞা আছে দুই ধারায়, দুইয়ের গয়ের একে বলা আছে, যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন, অর্ধনগ্ন নৃত্য, যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত, প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই। যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, সাময়িকী, ভাস্কর্য, কল্পমূর্তি, কার্টুন ইত্যাদি, লিফলেট। এখানে কিন্তু কোথাও বলা নাই যে যদি কোনো ব্যক্তি কোনো মেয়ের বা কোনো নারীর ছবি জোর করে তুলে কোনো ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করে, তো এটা কিন্তু আচ্ছা, যৌন। হ্যাঁ, বলো। হাতে রেখে আছে স্যার। আমি যাচ্ছি তোমাকে সাথে রেখে, আর তুমি যেখানেই যাও সাথে রেখে, তুমি যদি যাও সাথে রেখে এসে বলতেছে যে সাথে রেখে শোনো, সাথে হাতে রেখে রেখে। আটে রেখে, আচ্ছা আমি আটে রেখেই তোমার এখানে যাচ্ছি। আটে রেখে বলা আছে, কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করিলে, উৎপাদন করিবার জন্য অংশগ্রহণকারী করিয়া চুক্তিপত্র করিবে, কোনো
নারী পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করিতে বাধ্য করিলে অথবা করিলে পুরুষ কিংবা শিশুকে কোনো প্রলোভন করাইয়া, অর্থাৎ প্রথম হবে তোমার পর্নোগ্রাফি। তোমাকে বুঝতে হবে, প্রথমে তারা নিজেরা একটা পর্নোগ্রাফি তৈরি করবে। এই পর্নোগ্রাফিটা তারা নিজেরাই স্বেচ্ছায় তৈরি করবে, করার পর যদি তারা কোনো প্রলোভনে কোনো কিছুর বিনিময়ে প্রকাশ করে কিংবা জোর করে প্রকাশ করে, এই কিন্তু যদি একটা মেয়েকে জোর করে রেপ করে সেটা প্রকাশ করে, সেটা কখনো পর্নোগ্রাফির মধ্যে পড়বে না। আমার কথা কি বুঝতে পারছো? একটা মেয়েকে রেপ করে রেপের কোনো কিছু যদি প্রকাশ করা হয়, সেটা কখনোই পর্নোগ্রাফির মধ্যে পড়ে না, এটা জেনে রাখবা। পর্নোগ্রাফি পড়তে গেলে, এই শাস্তির কথা বলতে গেলে প্রথমে তোমাকে পড়তে হবে পর্নোগ্রাফি কাকে বলে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসটা বুঝতে হবে। এখানে বলা আছে দেখো, শিশুকে অংশগ্রহণ করিতে বাধ্য করিলে অথবা কোন নারী পুরুষ বা কোন শিশুকে প্রলোভন দেখাইয়া করাইয়া তার জ্ঞাতসারে অজ্ঞাতসারে, তার মানে কি প্রলোভন দেখাইয়া গেলে, এখানে এই জিনিসটা শোনো, যেখানে একটা অপরাধের শাস্তি হলো, যদি কখনো প্রশ্ন আসে একটা অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সেখানে ওই 7 বছর কারাদণ্ড আর 2 লক্ষ টাকা জরিমানা, এটা কখনো হতে পারে না। এই জন্য বলছে পর্নোগ্রাফি, আগে পর্নোগ্রাফি পড়তে গেলে আগে পর্নোগ্রাফি বুঝতে হবে। লিমিট আমরা যেটা আলোচনা করি, তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা যেটা মনে করব যে আমাদের এই সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, পর্নোগ্রাফি কাকে বলে বা পর্নোগ্রাফি বলতে কি বোঝেন। আরেকটা বিষয়, একটা প্রশ্ন আসছিল যে পর্নোগ্রাফির যেখানে পর্নোগ্রাফি প্রস্তুত হচ্ছে বা তৈরি হচ্ছে সেখানে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন কিনা বা জব্দ করতে পারেন কিনা। তো 6 ধারার মধ্যে যে কথাটি বলা আছে, সাব ইন্সপেক্টর পদে নিম্ন নহে এমন কর্মকর্তা বা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো উপযুক্ত বা কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত কোনো অনুসরণ করে অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের ক্ষেত্রে, পর্নোগ্রাফির সরঞ্জাম উদ্ধারের ক্ষেত্রে তল্লাশি কার্য পরিচালনা করতে পারবেন। অর্থাৎ, আচ্ছা, এরপরে বলা আছে পর্নোগ্রাফির জব্দকৃত সফট কপি, হার্ড কপি, অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে পর্নোগ্রাফির সরঞ্জাম, অর্থাৎ কোনো স্থানে পর্নোগ্রাফির কোনো সরঞ্জাম বা পর্নোগ্রাফি তৈরি করা যায়, প্রস্তুত করা যায় বা ধারণ করা যায়, এরকম কোনো সাজ সরঞ্জাম যদি কোনো স্থানে আছে মর্মে পুলিশ জানতে পারে, সেক্ষেত্রে পুলিশের করণীয় কি। এই প্রশ্নটা মনে হয় পরীক্ষায় আসছিল নাকি আইনুল? কাদের জানে আসছিল এটা? এর আগে স্যার 8 থেকে প্রশ্ন আসছিল স্যার, কনস্টেবল থেকে এসে। না, এই তল্লাশির বিষয়ে পর্নোগ্রাফির তল্লাশিটা আসছিল যে, এরকম একটা প্রশ্ন আসছিল আমার যতটুকু স্মরণ আছে আর কি। তো 6 ধারার বিষয়টি হলো পর্নোগ্রাফির সংক্রান্ত তল্লাশি, সাথে বললো বিশেষজ্ঞের সাক্ষ্যগত মূল্য, অর্থাৎ আসলে এটা পর্নোগ্রাফি, সেটা জোর করে তো প্রস্তুত করা হয়েছে না স্বেচ্ছায় করেছে বা কি মাধ্যমে করেছে, এটি পরীক্ষা নিরীক্ষার সাক্ষ্যগত মূল্যের কথা বলা হয়েছে 7 ধারায়, দণ্ড হলো 8 ধারায়। আমরা এই পর্নোগ্রাফির মধ্যে শুধুমাত্র যে বিষয়টা আমরা দেখব সেটি হলো পর্নোগ্রাফির সংজ্ঞাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পর্নোগ্রাফির সংজ্ঞা, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অন্য কিছু আমরা গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছি না। আমরা চলে যাই সড়ক পরিবহন আইনে। সড়ক পরিবহন আইনের কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন 4 ধারার কথা বলা আছে। সেখানে কি বলা আছে সড়ক পরিবহনের 4 ধারায়? সড়ক পরিবহন আইনের 4 ধারায় বলা আছে যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো মোটরযান চালনা করতে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি কোনো মোটরযান চালনা করতে পারবেন না। এমনকি যে পদের লাইসেন্স তার আছে, এই পদের যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন চালনা করতে পারবেন না। তবে ভারী ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা হালকা বা মধ্যম মাধ্যম মধ্যম মোটরযান যেটা, সেটা চালনা করতে পারবেন। তার মানে 4 ধারা বলা আছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো যানবাহন চালনা করতে পারবেন না। এখন একটা প্রশ্ন এখানে আমাদের, যেটা আমরা বুঝতে পারি সেটি হলো একজন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সের, এখন প্রশ্ন হলো যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালনা করতে পারবেন না। এখন প্রশ্ন আসলো কে কি অপরাধ করলেন। ক নামক ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত তার মোটরসাইকেল চালিয়ে সরকারি ডিউটিতে নিয়োজিত হলেন।
চার ধারা যদি লঙ্ঘন করে, কিন্তু চার ধারায় কিন্তু কোনো শাস্তির কথা নাই, শাস্তিটা অন্য ধারায় আছে। যাই হোক, চার ধারায় এরকম কিছু না, আমরা শুধু নলেজে দেওয়ার জন্য। কিন্তু ছয় ধারাটা পরীক্ষার্থীদের জন্য গুরুত্ব। ছয় ধারা, ছয় ধারার বক্তব্যটা কি? ছয় ধারার বক্তব্যটা হলো যে একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে কে যোগ্য কে অযোগ্য, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন, তাহলে তার যোগ্যতা সমূহ কি কি, বা কখন একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তির অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এখানে যে কথাটি প্রথমে বলেছে যে, ছয় ধারায় যে কথাটি বলেছে যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এখানে বিষয়টি বলা আছে যে একজন ব্যক্তি তার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত ফিস সহকারে কোথায় আবেদন করবেন? বিআরটিএ তে আবেদন করবেন। তো আবেদন করলে তারপর কি করতে হবে? সে সে যে আবেদন করবেন, তার জাতীয় পরিচয়পত্র প্রদান পূর্বক তাকে আবেদন করতে হবে। এটা হলো তার আবেদনের বিষয়। পরবর্তীতে যে বিষয়টি হলো যে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তার বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ তুমি যদি, এই যারা আমরা পুলিশ সদস্য, নিজেদের গাড়ি নিজেরাই আমরা ব্যবহার করি, এখানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যিনি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করবেন তার বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। পেশাদার অর্থাৎ এই বাস যেগুলো চালায়, ট্রাক, বা যারা বাণিজ্যিক ভাবে কোনো, অর্থাৎ যারা বেতনভুক্ত কর্মচারী, এরকম বেতনভুক্ত কর্মচারী হয়ে যদি কোনো যানবাহন চালানোর লাইসেন্স নিতে যায়, তার বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, শারীরিকভাবে উপযুক্ত হতে হবে। আহ এরপরে যে বিষয়টি বলা আছে, মোটরযান চালানোর যে পরীক্ষা নেওয়া হয় সেখানে তাকে উত্তীর্ণ হতে হবে। এছাড়া যে সকল শর্ত বিআরটিএ দিবেন সেগুলোতে তাকে পাশ করতে হবে। আর যে ব্যক্তিটা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন, পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই তাকে ড্রপ টেস্টে উত্তীর্ণ হতে হবে, এবং তার ভেরিফিকেশন যেটাকে বলা হয়, তার ভেরিফিকেশনের প্রয়োজন আছে। তো এই পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে পার্থক্যগুলো আছে, পার্থক্যগুলো আমাদেরকে দেখা লাগতে পারে, আমরা হয়তো দেখতে পারি পার্থক্য পার্থক্য একটাই, যে পেশাদারের ক্ষেত্রে বয়সের বিষয় আলাদা, অপেশাদারের বয়সের বিষয় আলাদা, আর বাকি সব ঠিকই আছে। শুধু পেশাদারের ক্ষেত্রে একটা বিষয় বলা আছে যে ড্রপ টেস্টের বিষয়, আর অর্থাৎ তার ভেরিফিকেশনের বিষয়। আর একটা আছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কখনোই বাণিজ্যিক ভাবে গাড়ি চালনা করা যাবে না, কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স, এগুলো বিষয়ে পার্থক্য বলা আছে। তো আমরা এখানে এটা গুরুত্ব সহকারে এই জন্যই দেখবো যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, তো যেটাই আমরা করি না কেন, সেখানে একজন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা, এই সড়ক পরিবহন আইনের ছয় ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা নয় ধারাটা দেখব, বিদেশি ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ একজন বিদেশি নাগরিক ড্রাইভিং লাইসেন্স যদি সংগ্রহ করতে চায় তাহলে অনুসরণীয় পদ্ধতি কি। তো এই সড়ক পরিবহন আইনের নয় ধারার মধ্যে যে কথাটি বলা আছে যে বিদেশি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে তাকেও আমাদের মতো আবেদন করতে হবে, কিন্তু সে যদি তার দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে সেক্ষেত্রে তার পরীক্ষার কোনো প্রয়োজন নেই, তবে তার লাইসেন্সের বিষয়টি বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক অন্তর্ভুক্তি করাতে হবে, এবং সারা বাংলাদেশে সেই যানবাহন দিয়ে, দুঃখিত, সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে যানবাহন চালনা করতে পারবেন। যাই হোক, এটা হলো নয় ধারার প্রশ্ন। আমরা চলে যাব 11 ধারার প্রশ্ন। 11 ধারার মধ্যে বলেছে একজন বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির জন্য কয় পয়েন্ট বরাদ্দ থাকে। সেখানে বলা হয়েছে 11 ধারা, অর্থাৎ একটা ব্যক্তির 12টা পয়েন্ট থাকে। ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির তার লাইসেন্সের বিপরীতে 12টা পয়েন্ট থাকে, এবং বিভিন্ন অপরাধের কারণে তার 12টি পয়েন্ট কর্তন হয়। সেখানে যেগুলো আছে সবগুলোই হলো ট্রাফিক আইন লঙ্ঘন, অর্থাৎ এখানে এই সড়ক পরিবহন আইনের যে বিষয়টি, এটি লঙ্ঘনের দায়ে এটা কর্তন হতে পারে। যাই হোক, আমরা এখানে
আরেকটা বিষয়তে চলে আসবো আমরা, রুট পারমিট। রুট পারমিটের ক্ষেত্রে আমরা যেটা আসবো যে কোন কোন যানবাহন রুট পারমিটের আওতাভুক্ত। 30 ধারার প্রশ্ন, অর্থাৎ 30 ধারায় বলেছে কোন কোন যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই। তো সেখানে আমরা যদি দেখি, যারা আমাদের পুলিশের গাড়ির রুট পারমিটের প্রয়োজন নেই, সরকারি কোনো অ্যাম্বুলেন্স কিংবা সরকারি কাজে ব্যবহৃত কিংবা কোনো দুর্যোগ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত, কিংবা ব্যক্তিগত যে সকল যানবাহন আছে সেগুলো, অর্থাৎ অপেশাদার যেগুলো গাড়ি চালানো হয় সেগুলোরও প্রয়োজন নাই। স্থানীয় সরকার, মৃতদেহ বহনকারী ইত্যাদি যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন আসছিল অন্য, একটা প্রশ্ন আসছিল যে কনামক ব্যক্তি, কনামক কনামক পুলিশ অফিসার, কনামক পুলিশ অফিসার চেকপোস্ট ডিউটি করাকালে একটা লাশবাহী অ্যাম্বুলেন্সের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য সিগন্যাল দেন। সেই পুলিশ অফিসার অ্যাম্বুলেন্সটির কাগজপত্র পর্যালোচনা করে দেখতে পারেন ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং রুট পারমিট নাই। এইরকম ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার কি ব্যবস্থা নেন? ড্রাইভিং লাইসেন্স উত্তীর্ণ যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, তো মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো যানবাহন চালনা করেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে একজন পুলিশ অফিসার কি ব্যবস্থা নিতে পারেন, তো বলতে পারবা? আরো কিছু বলার আছে তোমাদের এই সংক্রান্তে, কি ব্যবস্থা নিতে পারবেন? স্যার, মোটর সড়ক পরিবহন আইনের 4 ধারা লঙ্ঘনের কারণে এই 66 ধারা মতো। 4 ধারা তো লঙ্ঘন করেনি। আমার প্রশ্ন হলো যে এখানে প্রশ্নটা আসছে কি, প্রশ্নটা হলো যে সে ড্রাইভিং লাইসেন্স নাই, আর একটা নাই তার কি, আর একটা তার হলো, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, আর একটা নাই হলো তার রুট পারমিট। এইটার জি ক্ষেত্রে কি স্যার। করা হবে? রুট পারমিটের জন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, 30 ধারায় সে রেহাই পাবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স তবে মেয়াদ ওখানে যে আমরা লিখবো যে সড়ক পরিবহন আইনে 30 ধারায় উল্লেখ করা আছে কোন কোন যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই, সেখানে লাশবাহী অ্যাম্বুলেন্সের রুট পারমিট থেকে, লাশবাহী অ্যাম্বুলেন্সকে রুট পারমিটের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? আলোচ্য প্রশ্নে জি গাড়ি চালক সে যে বিনা অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালনা করেছেন, এর জন্য তার বিরুদ্ধে বা 66 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এবং আম, এই ড্রাইভিং লাইসেন্স যে বিষয়টি যেখানে আছে, উত্তীর্ণের ক্ষেত্রে তার 66 ধারা ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু রুট পারমিটের ক্ষেত্রে তার বিষয়টি প্রযোজ্য হবে না। এরকম একটা বিষয় এখানে প্রশ্ন আসছিল। তার জি মানে স্যার। যদি প্রশ্ন আসে যে কোন কোন যানবাহন রুট পারমিটের আওতামুক্ত, তাহলে তো সবাই উত্তর দিতে পারবে। কিন্তু প্রশ্নগুলো, এই যে তোমাদের এমসিকিউ পরীক্ষা যেটা আসছে, এমসিকিউ গুলো কিন্তু সেভাবেই আসছে। এমসিকিউ পরীক্ষা যে হলো, পরীক্ষাগুলো কিন্তু সেভাবে আসছে। প্রশ্ন সহজ কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। যাক, এটা তোমরা একটু দেখে নিবা। আমরা ওদিকে আর এরকম কিছু নাই। আমরা চলে আসবো 62 ধারায়। 62 ধারার প্রশ্নটা হলো যে কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে, কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক বা কন্ডাক্টরের করণীয় কি? আমরা কিন্তু কন্ডাক্টর বলি, কন্ডাক্টর হবে না, এখানে কন্ডাক্টর হবে। কন্ডাক্ট তার মানে যোগাযোগ স্থাপনকারী বা সমন্বয়কারী, এরা কন্ডাক্টর। তো কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে কি করবেন বলছে, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে গাড়ির চালক এবং গাড়ির কন্ডাক্টর আহত ব্যক্তির সম্পর্কে কি করবেন, নিকটতম থানায় জানাবেন, ফায়ার সার্ভিসে জানাবেন, তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন, তার পরিবার পরিজনকে জানাবেন। এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে, এবং দ্রুততম পন্থায় তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদিও আমাদের দেশে বাস্তবে এটা হয় না। বাস্তবে হলে যার যেটা মনে চায় সে সেটা করতে থাকে, তাই নয় কি? এই কথাটা বলা হয়েছে চালক এবং হেল্পারের জন্য, তো বাস্তবে চালক এবং হেল্পার সামনে আরো 10 জন পাইলে চালায় দিয়ে যাবে, থামাথামি নাই, তাই না? না স্যার, পারলে তো আবার ওরে মাইরে ফেলবে স্যার। হ্যাঁ। যাও, তাহলে আমরা 62 ধারার যে বক্তব্যটা হলো, 62 ধারায় যে কথাটি বলা আছে, এরপরে এখানে আর একটা কথা বলা আছে যে এই
আহ, বাংলাদেশের আরেকটা কথা বলা আছে, টোল ফ্রি একটা টেলিফোন থাকবে। এই টোল ফ্রি টেলিফোনের আয়োজনটা কে করবেন? বাংলাদেশ পুলিশ। এই জন্য বলছে বাংলাদেশ পুলিশ দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নম্বর প্রবর্তন করবেন, যার মাধ্যমে দুর্ঘটনা কবলিত মানুষজন বা দুর্ঘটনা কবলিত যে যানবাহন আছে তার চালক বা কন্ডাক্টর কি করতে পারবেন? বিভিন্ন স্থানে বিনা পয়সায় ফোন করতে পারেন। তো এখন আমি এই প্রশ্নটা কি জন্য গুরুত্ব দিচ্ছি, প্রশ্নের দিক দুটো। একটা হলো, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক এবং কন্ডাক্টরের করণীয় কি, ও সংশ্লিষ্ট গাড়ির চালক ও কন্ডাক্টরের করণীয়, ও তথায় উপস্থিত উৎসুক জনতার করণীয় কি বা যাত্রীদের করণীয় কি। অর্থাৎ কোন স্থানে যদি সড়ক দুর্ঘটনা ঘটে তাহলে চালক কি দায়িত্ব পালন করবেন এবং যাত্রী বা উৎসুক জনতা কি দায়িত্ব পালন করবেন, এখানে কিন্তু বলা আছে। একটা হলো 62 ধারা, একটা হলো 119 ধারা। 119 ধারা এই জন্য বলছি এই দুটো, যে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক বা কন্ডাক্টরের করণীয় ও উপস্থিত যে উৎসুক জনতা তাদের করণীয় কি, এটার জন্য আমরা আলোচনা করতেছি। 62 ধারা বলছে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে গাড়ির চালক বা গাড়ির যে কন্ডাক্টর আছে তিনি কোন কোন স্থানে জানাবেন, তার পরিবার থেকে শুরু করে থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস, তার চিকিৎসার ব্যবস্থা নেবেন এবং আহ সবকিছু পদক্ষেপ গ্রহণ করবে, এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? 62 ধারায় এখানে জি কিন্তু স্যার, বুঝতে পারছি। যদি কখনো প্রশ্ন আসে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক নামক বাসের চালক, ক নামক বাসের চালক অমুক জায়গায় দুর্ঘটনা ঘটিয়ে একজন ব্যক্তিকে আহ মানে মেরে ফেলে বাসটি চালিয়ে এলেন, তার অপরাধ কি? যদি অপরাধের ক্ষেত্রে আসে তাহলে চলে যাবে 98 এবং 105 ধারা। কিন্তু যদি প্রশ্ন আসে যে কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে বা এরকম ঘটনার ক্ষেত্রে উক্ত চালকের দায়িত্ব কি ছিল, প্রথমে প্রশ্ন বললো যে ক নামক বাসের চালক 20 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রংপুর আসার পথে সিরাজগঞ্জ নামক স্থানে তার বাসটি একটা প্রাইভেট কারে ধাক্কা দিলে প্রাইভেট কারের 2 জন যাত্রী মৃত্যুবরণ করে। তো বিষয়টা এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই দুর্ঘটনা ঘটলে কে কে দায়িত্ব পালন করবেন, তো আমাদের পুরো টোটালটা। এখন প্রশ্নটা এখানে কিভাবে আসে, একটা প্রশ্ন হতে পারে যদি কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট যানবাহনের চালক কন্ডাক্টরের করণীয় কি, তাহলে আমরা 62 ধারা দেবো, তাই বলে তার শাস্তির ব্যবস্থা কিন্তু দেবো না। এখানে বলা আছে যদি 62 ধারা অমান্য করেন, কিন্তু 62 ধারা তুমি বোঝো নাই। 62 ধারা অমান্য করছে, সে একটা রোড অ্যাক্সিডেন্ট করে 2 জন লোককে চাপা দিয়ে চলে আসতেছে, সামনে আরো লোককে চাপা দিচ্ছে, থামেই নেই থামেই নেই, তো তার জরিমানা করলে হবে? তার বিরুদ্ধে তো নিয়মিত মামলা রুজু হয়ে গেছে। এখন বিষয়টি হলো তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে, হত্যা যদি করে থাকে হত্যা মামলা, যদি আহত করে থাকে তাহলে আহতের ঘটনায় মামলা, ক্ষতি সাধন করলে ক্ষতি সাধনের মামলা, তৎসহ এই পরবর্তীতে তার বিষয়ে যখন সে জামিনে মুক্ত হয়ে আসবে, সে যে দুর্ঘটনা ঘটার পর কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, তখন তার বিরুদ্ধে জরিমানার বিষয়টি দাবি করা যাবে, নচেত নয়। তো প্রশ্নগুলো এক একটা এক এক রকম ভাবে আসে। যা ডাম্পিং ইয়ার্ড কাকে বলে? ডাম্পিং ইয়ার্ড বলতে কি বলছেন? ডাম্পিং ইয়ার্ডের দায়িত্বে কে থাকে? ডাম্পিং ইয়ার্ড, প্রশ্ন হলো, আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি চেকপোস্ট ডিউটি করাকালে একটা প্রাইভেট কার তল্লাশি করে 50 বোতল ফেন্সিডিল পেয়েছেন, একটা পিস্তল পেয়েছেন। এই প্রাইভেট কারের বিষয় সম্পর্কে আপনি কি ব্যবস্থা নেবেন? এই প্রাইভেট কার কি আপনি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারবেন? কি কে না স্যার। বক্তব্য কি? কে নাজমল, কথাবার্তা বলো না কেন? বাচ্চার স্কুলে দিয়ে আসলাম তো স্যার, এই জন্য। ওই জন্য বাচ্চার স্কুলের আইন ভুলে গেছো? কে? সালে? জি স্যার। ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা যাবে, এই তো? জি স্যার। পড়াশোনা এখানেই ভুল। ডাম্পিং ইয়ার্ডে কখনো প্রেরণ করার সুযোগ নেই। ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে হবে সড়ক পরিবহন আইনে যে সকল অপরাধ সংগঠিত হবে সে সকল অপরাধের ক্ষেত্রে
ওই যানবাহনটা ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা যাবে। কিন্তু একটা যানবাহনে ফেন্সিডিল পাওয়া গেল, মাদক পাওয়া গেল কিংবা অস্ত্র পাওয়া গেল, এই যানবাহনটা কখনোই ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করার কোনো সুযোগ নাই। সেটা থানা হেফাজতেই জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে থাকবে। আর ডাম্পিং ইয়ার্ডে যে যানবাহনটা প্রেরণ করতে হয় সেটা কোনো জব্দ করার কোনো প্রয়োজন নেই। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। তো যদি রোড অ্যাক্সিডেন্টের মামলা হয় সেক্ষেত্রে তো ডাম্পিং ইয়ার্ডে যানবাহন প্রেরণ করা হয়ে থাকে সড়ক পরিবহন আইনের কোনো আইন যদি অমান্য করে সেক্ষেত্রে। স্যার ওক্ষেত্রে কোনো জব্দ তালিকা লাগবে না, না? সকল ক্ষেত্রে না। লাগে না, জব তালিকা লাগে রোড অ্যাক্সিডেন্ট হলে। তখন অ্যাক্সিডেন্টের গাড়িটা শেষ করতে হয়, কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কি হয়েছে। এছাড়া তুমি তোমার ভায়োলেশন করছে ট্রাফিক সিগন্যাল, তুমি ডাম্পিং ইয়ার্ডে পাঠাবা, বা গাড়ির কাগজপত্র নাই ডাম্পিং ইয়ার্ডে পাঠাবা, সেক্ষেত্রে তোমার কোনো সিজের প্রয়োজন নেই। জি স্যার। আচ্ছা, আমরা কিছু কিছু বিষয় আছে এখানে আমাদের জানা প্রয়োজন। আমার বর্ধিত দণ্ডের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, 95 ধারায় তো আচ্ছা ওটা থাকলো। 98 ধারা, এই যে রোড অ্যাক্সিডেন্ট যে মামলাগুলো হয়, যদি প্রশ্ন আসে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক নামক গাড়ির চালক ক নামক গাড়ির চালক গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে ক নামক গাড়ির চালক বা ক নামক বাসের চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে প্রাইভেট কারে থাকা দুজন যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয় বা মৃত্যুবরণ করেন, তৎসহ প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কোন আইনে কি ব্যবস্থা নেওয়া যায়, এখানে কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে এই দ্রুত গতিতে গাড়ি চালনা করা কিন্তু আইনে কোনো অপরাধ নয়, এটা জানো কি তোমরা? তোমরা জানো দ্রুত গতিতে গাড়ি চালনা করা কোনো অপরাধ নয়? জি স্যার, জানি। তাহলে কোনটা অপরাধ? নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সীমানা লঙ্ঘন করে। নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতি আর দ্রুত গতি দুটো আলাদা। তো এই জন্য আমরা করি কি, ওই যে নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতির যে ধারা আছে সেই ধারা দেই, মানে দ্রুত গতির কারণে আবার এর সাথে দেই। তাহলে এখানে অপরাধটা কি হলো, যে একজন বাসের চালক তার বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসার সময় একটা প্রাইভেট কারকে ধাক্কা দিলে প্রাইভেট কারের দুজন যাত্রী মারা যায় এবং প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এখানে কোন ধারা এখন মামলা হবে এখানে? 98/105। 105, 98। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে সকল মামলা থানায় হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের মামলা সবগুলো 105 এবং 98 ধারায়। তো আরেকটা প্রশ্ন আসছে যে ক নামক এটা এটিএস এদের প্রশ্ন, তোমাদের একটু নলেজে দেয় এই কারণে এটিএস এটিএস এর প্রশ্ন আসছিল যে ক নামক পুলিশ অফিসার রাস্তায় ট্রাফিক ডিউটি করাকালীন সময়ে একটি প্রাইভেট কারকে উল্টো পথে যেতে দেখে প্রাইভেট কারটাকে সিগন্যাল দেয় এবং প্রাইভেট কারের কাছে গেলে তিনি একজন লোককে আহ ড্রাইভারের পিছনের আসনে বসে থাকতে দেখতে পারেন। তখন পিছনে বসে থাকা ব্যক্তিটি পুলিশ অফিসারকে জানায় যে তার মেয়ের স্কুল আছে, স্কুল ছুটি হয়েছে, সে কারণে সে এই গাড়ির চালককে দ্রুত গতিতে এবং উল্টো দিক দিয়ে গাড়ি চালানোর নির্দেশ প্রদান করেছেন। এক্ষেত্রে চালকের অপরাধ এবং এই গাড়ির মালিকের অপরাধ কি, মালিক কি অপরাধ হবে? প্ররোচনা। সড়ক 99 ধারা সড়ক মোতাবেক পরিবহন। প্ররোচনা। অর্থাৎ প্ররোচনাটা এখানে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন যদি কখনো প্রশ্ন আসে যে একজন বাসের চালক তার গাড়ি তার মানে স্বল্প মূল্যে ড্রাইভার নেওয়ার জন্য বা পয়সা বাঁচানোর তাগিদে সে অনুপযুক্ত একজন চালককে দিয়ে তার বাস চালনা করেন, তো যে চালালো তার তো একটা অপরাধ আছে, কিন্তু যে চালাতে দিল তারও একটা অপরাধ আছে। আমার কথাটা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি জি স্যার। স্যার, বুঝতে। সড়ক পরিবহন আইনের যেখানে বিষয়টি এখানে আছে, সড়ক পরিবহন আইনের 105 ধারা। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হলো যে কোনো ব্যক্তিকে আহত করলে কিংবা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে এখানে কথাটা বলা আছে। বা সড়ক পরিবহন আইনের একটা বিষয় দেখি, সেটা হলো আহ বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। তো বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা এখানে দেওয়া হয়েছে 110 ধারায়।
যাই হোক, এই যে 119-এর কথাটা আমরা যেটা বললাম যে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাসের যাত্রী এবং উপস্থিত জনসাধারণের দায়িত্ব কি। 119-এ বলা আছে আক্রমণাত্মক আচরণ এবং জনরস নিয়ন্ত্রণ। বলা আছে কোন সড়ক দুর্ঘটনা ঘটলে আহ বা কোনো মোটরযানে কোনো ক্ষতি সাধন করা যাবে না। মানুষের জীবন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালককে হাসপাতালে নিতে হবে এবং কন্ডাক্টরের প্রতি কোনো আক্রমণাত্মক আচরণ করা যাবে না। এবং কোনো মোটরযানের যাত্রীগণ ঘটনাস্থলের সময় উপস্থিত ব্যক্তিগণ শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করতে পারবেন না। এই 119টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে সড়ক পরিবহন আইনে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 119, আমাদের জন্য 105, 98, 65, 62, 12 ধারা এবং 6 ধারা আর 30 ধারা। যদি কখনো প্রশ্ন আসে আমাদের এখান থেকেই প্রশ্ন আসবে। কারো কিছু বলার আছে এই প্রশ্নগুলো সম্পর্কে? স্যার 115 স্যার। না, 115টা ওইটা না। 115টা হলো কোন ধরনের যানবাহন ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে গেলে ডাম্পিং ইয়ার্ড থেকে যানবাহন অবমুক্তির ক্ষেত্রে যে করণীয়, এটা এরকম গুরুত্বপূর্ণ। যদিও পরীক্ষা একবার আসছিল, এখন আর তারপরে তোমরা দেখে নিও। সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস বিরোধী আমাদের প্রয়োজন নাই, আমরা এটা আলোচনাই করবো। এখন আর সন্ত্রাসের কথা কেউ আসবে না। দেশে এখন সন্ত্রাস নাই। আমরা চলে আসি বাল্য বিবাহ নিরোধ আইন। বাল্য বিবাহ নিরোধ আইনের একটা প্রশ্ন এখানে এমন হতে পারে যে বাল্য বিবাহ বলতে কি বোঝেন, কোন কোন কর্মকর্তা বাল্য বিবাহ বন্ধ করতে পারেন। প্রথম হলো বাল্য বিবাহ বলতে কি বোঝেন, কোন কোন কর্মকর্তা বাল্য বিবাহ বন্ধ করতে পারেন। আচ্ছা, এখানে একটা বিষয়, তাহলে বাল্য বিবাহ কাকে বলে এই বিষয়টি উল্লেখ করা আছে সংজ্ঞাতে। অর্থাৎ এই বাল্য বিবাহ নিরোধ আইনের 2-4-এ বলা আছে যে বাল্য বিবাহ অর্থ হলো কর এবং বনে বর এবং কনে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ উভয়েই অপ্রাপ্ত বয়স্ক। এবং এখানে আর একটা বিষয় বলা হয়েছে, এটা তো অপ্রাপ্ত বয়স্ক বলতে বিবাহের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে গেলে কত বয়স হতে হবে সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে এই বাল্য বিবাহ কে বন্ধ করতে পারেন? বাল্য বিবাহ কি থানার অফিসার ইনচার্জ বন্ধ করতে পারেন? খনামক থানার অফিসার ইনচার্জ জানতে পারলেন খনামক ব্যক্তি একজন দরিদ্র এবং তার সংসার দিন আনে দিন খায়, তার বিবাহযোগ্য একটি কন্যা আছে যার বয়স 16 বছর। সে সে তার পরিবারের কথা চিন্তা করে মেয়েটাকে বিবাহ দেন। এক্ষেত্রে এই সংবাদ জানার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কি? অর্থাৎ আপনি থানার ওসি, আপনি জানতে পারলেন যে একজন ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ বিবাহযোগ্য নহে এরকম একটা মেয়েকে বিবাহ দিচ্ছেন তার বাবা। তো কি করতে পারবেন? তিনি বিবাহটা বন্ধ করতে পারবেন। আমার বিষয়টাকে বুঝতে পারছো? কি আমার কথা বোঝা যায়? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আরেকটা প্রশ্ন হলো কোন কোন ব্যক্তিগণ বাল্য বিবাহ বন্ধ করতে পারেন, বা বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্য বিবাহ বন্ধের ক্ষেত্রে আইন অনুযায়ী কোন পদের কর্মকর্তা ক্ষমতা ব্যবহার করতে পারেন। আলমগীর, তুমি তো ক্যামেরা ওপেন করো না, কথা বলো না, তুমি কি ঘটনা কি? আলমগীর, তোমার সমস্যাটা কোথায়? না বেশি বুঝে গেছো যে আমি স্যার বেশি বুঝি এই জন্য লুকায় লুকায় থাকি, না লজ্জা লাগে? হ্যাঁ, আরে মিয়া লজ্জা কিসের? আমি আমি ইন্সপেক্টর ছিলাম, ডিএমপির মতো জায়গায় নাম করা ব্যক্তি। খেতে কাজ করবে একটু পরে, ওই যে খেতে কাজের জন্য ডাকতাছি, কোনো আছে? তো তুমি ছাত্র, তোমার তো পড়তে হবে, প্রমোশন না পাওয়া পর্যন্ত পড়তে হবে যতদিন চাকরি আছে। তো লুকিয়ে থাকলে তোমার হবে? ওই যে এখন পিলো পাপা অর্থাৎ খালেদা জিয়া ওনার প্রোটেকশন গাড়ি চালায় সাখাওয়াত। তো এর আগেও চালায় তো সাখাওয়াত ওনার প্রোটেকশন গাড়ি। তো ওই সাখাওয়াতে আমার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তো ওনার গাড়ি যখন ক্লোজ করলো অ্যারেস্ট হওয়ার পরে, তখন এই ড্রাইভারকে কেউ আর জায়গা দেয় না, এই ড্রাইভারকে সব খেদাই দিবে।
তো আমি আহ, হামিদ সাহেব যখন মহামান্য রাষ্ট্রপতি ছিল, ওনার প্রোটেকশন গাড়িতে, ওনার ওনার প্রোটেকশন বহরে তাকে পাঠালাম। এসএসএফ তাকে বিএনপির লোক করে সাথে সাথে পাঠাই দিল এবং আমার প্রোটেক্ট করলো। সে বিএনপির লোক। সে আবার চলে গেছে এখন ইয়ার কাছে, বিএনপি নেত্রীর কাছে চলে গেছে আবার। যেদিন এই পদত্যাগ করছে ওই দিনে আইজি সাহেব, বললাম না আইজি সাহেব নিজে দেখা করছেন। মানে আইজি সাহেব হওয়ার পরে সবারই একটা ইয়ে আছে তো। ওই ড্রাইভার আমার গাড়ি চালাতো যতক্ষণ সে লাইনে বসা। তো ওর ছেলে নাকি ওরে জিজ্ঞেস করতেছে, আব্বু তুমি প্রতিবার পরীক্ষা দাও, যে ক্লাসে পরীক্ষা দাও ওই ক্লাসে থাকো, আর আমি 3 থেকে 8-এ উঠলাম, তুমি আজও বাবু পাশ করতে পারলে না, তুমি তো পচা ছাত্র। এখন এটা তো বলার কিছু নেই, আমাদের পদোন্নতির বিষয়টা হলো টোটালি আলাদা। বুড়া বয়সে অনেক কিছু মনে থাকে না, যতই মাস্টার ভালো হয় না কেন। মনে করে আমাদের ফারুক, ফারুক আমাকে এই লাইন করা, ক্লাস করা, সবকিছু সাহায্য সবসময় করে। তার মতো একটা ভালো ছেলে হবে না। কিন্তু সেও তো আমার কাছে পড়ে না, কারণ জানে যে স্যারের কাছে পড়ে আর পাশ করা যাবে না। মানে কয়েকটা আছে, যে রাশেদ আছে, একটা জসিম ছিল, শহীদ, আলমগীর, আমি বুঝলাম না তোমরা কি পাইলা। তোমরাও অন্য, আমির হামজা, তোমরাও তো অন্য জায়গায় গিয়ে ভালো রেজাল্ট করতে পারতা। তো ক্লাসে যখন আসছো অন্তত একটু চেহারাটা দেখাও, মোটা সোটা হয়েছো কিনা, দাড়ি টাড়ি রাখছো কিনা, তাই না রাশেদ? স্যার জি, আলমগীর ভাই তো আরো স্বাস্থ্যবান ভালো হয়েছে। বাল্য বিবাহের যে বিষয়টি আলোচনা করলাম, যে বাল্য বিবাহ বলতে কি বোঝেন, কি বাল্য বিবাহ বন্ধ ঘোষণা করতে পারেন, বা বাল্য বিবাহ নিরোধ কল্পে, বাল্য বিবাহ নিবারণ কল্পে পুলিশের করণীয় কি, তখন কিন্তু এই ধারাগুলো প্রযোজ্য হবে না। অর্থাৎ বাল্য বিবাহ বন্ধ আলাদা, অর্থাৎ বিয়ে হচ্ছে, সে সময় গিয়ে একজন উপস্থিত বিয়ে যাতে না হয়। যাক, এখন এই বাল্য বিবাহ সম্পর্কে আমাদের যে বিষয়টি, আমরা এখানে মোটামুটি একটা বিষয় দেখলাম। তো এখানে অনেক সময় আসে যে তার বাপে বিয়ে দিল, তার শাস্তি কি, অমুকের শাস্তি কি, এগুলো আমাদের অতটা দরকার নেই। আমরা যেটা দেখব বাল্য বিবাহের, এখানে বাল্য বিবাহ নিরোধনের এখানে 4 ধারাটা আমাদের জন্য প্রযোজ্য এবং 12 ধারাটা আমাদের জন্য প্রযোজ্য। সেখানে একটা বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বয়স নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ বাবা তুমি বিয়ার যোগ্য হয়েছো কিনা, তোমার এই বয়স নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আদালতে দলিল হিসেবে গণ্য হবে। আমার বাসার পাশে একটা বাচ্চা দেখলাম, ও এখন দেখলাম যে মানে পেটে বাচ্চা চলে আসছে, ওর বয়স হয়নি এখনো 14 বছর। ওর বাপে বিয়ে দিছে, মানে মেয়েও প্রেম করছে শ্রমিকের সাথে, নির্মাণ শ্রমিকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এই হলো দেশ। তো এখন ঘটনা হলো এই যে তার যে বয়সটা যে 18 বছর পূর্ণ হয় নাই, এটা কিভাবে প্রমাণ করা যাবে, বলছে তার স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, মাধ্যমিক, মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক, বা তোমার এখানে প্রাইমারি স্কুলের সনদপত্র কথা বলা হয়েছে। এরপরে পাসপোর্ট বা জুনিয়র পাসপোর্ট সমমান পরীক্ষার সার্টিফিকেটের কথা বলা হয়েছে। কিন্তু আম, এখানে তোমাদের এমসিকিউ যেহেতু হয়ে গেছে, ইউনিয়ন পরিষদের ওটা প্রয়োজন নাই আছে, এগুলো কথা এখানে বলা হয়েছে। তার মানে এখানে কিন্তু তার বয়স কত ওইটা না, মানে মূলত তার বিবাহের বয়স হয়েছে কিনা। অর্থাৎ এই এই কথাটা বলেছে যে আমাদের ক্ষেত্রে দেখা যায়, যখন যেমন আমি যখন থানায় ছিলাম, একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, তার মাস্টারের সাথে, তার মাস্টারের বয়স মোটামুটি 45-এর মতো, তার সাথে বাচ্চা কাচ্চাও আছে, তার সাথে প্রেম করে চলে গেছে। যাওয়ার পরে মেয়ে এখন শাড়ি টাড়ি পরে স্বাস্থ্যগত ভালো, তখন আর এই আইনটা তৈরি হয় নাই, এই এই বাল্য বিবাহ নিরোধ আইনটা ওইভাবে তখন এইগুলো ধরা হয়নি, বয়স নির্ধারণের ক্ষেত্রে কিন্তু হয় নাই। মেয়ের শাড়ি টাড়ি পরে কোর্টে গিয়ে বলতেছে আমি বিয়ের বয়স হয়ে গেছে, আমি এখন আরো 5 বছর আগে সাবালক হয়েছি, ইত্যাদি ইত্যাদি। শাড়ি টাড়ি পরে সে কোথায় গেছে, ম্যাজিস্ট্রেটের কাছে গেছে। তো মানে এই যে বিষয়টা, তো এখন এইরকম প্রবণতা যখন দেখলো, তখন এই সকল বিষয় ঠেকানোর জন্য কি করলেন, এটা তখন তো আরেকটা বিষয় হলো, প্রথমে নারী নির্যাতনের মামলা হয়েছে, মেয়েটা তার বাবার বাড়ি থেকে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে, নারী নির্যাতনের মামলা হলো। মামলা হওয়ার পর মেয়ের বয়স কিন্তু কম, মামলা হওয়ার পরে কি হলো, যে মেয়ে কোর্টে গিয়ে বলতেছে আমি বিবাহযোগ্য, আমার আমার বিয়ের বয়স আরো 5 বছর আগে আমি সাবালক, তো আমার বয়স 18 বছরের উপরে হয়ে গেছে। তাদের বলছে 18 বছরের উপরে যে তোমার বয়স হয়ে গেছে, তো প্রমাণ কি?
তো ওই যে এই সার্টিফিকেট বানাই টেনে নিয়ে যেতে বলছে যে না, এই 2017 এই আইনটা তৈরি করে বলবো যে তার বয়সটা প্রমাণের ক্ষেত্রে তার স্কুল সার্টিফিকেট গ্রহণযোগ্য, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এগুলো তাদের হলো গ্রহণযোগ্য। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বাল্য বিবাহের ক্ষেত্রে আমরা, আচ্ছা, অ্যাসিড অপরাধ দমন আইনে আমরা একটা বিষয় যদি এখানে দেখি যে কে কি অপরাধ করলেন, ব্যাখ্যা দিন। ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীর উপর বা শিশুর উপরে অ্যাসিড নিক্ষেপ করলেন। এই অ্যাসিড কথাটি যদি উল্লেখ থাকে তাহলে অ্যাসিড অপরাধ দমন আইনে আসবে। আর যদি ক্ষয়কারী দাহ্য কোনো বিষাক্ত পদার্থের কথা আসে তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনে যাবে। মানে নারী শিশু এবং অ্যাসিড অপরাধ দমন আইনের মধ্যে পার্থক্য হলো এখানে একটা বিষয়। তো এখানে 5 ধারায় বলা আছে অ্যাসিড দ্বারা আহত করিবার শাস্তি আর অ্যাসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি। কিন্তু যদি ক্ষয়কারী দাহ্য কোনো বিষাক্ত পদার্থ দিয়ে কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটানো হয়, যেমন বিষাক্ত কিন্তু বিষ প্রয়োগ করে যদি কোনো নারীর মৃত্যু ঘটানো হয় তাহলে কোন ধারায় অপরাধ হবে? কে? 302 স্যার। একটা শিশুকে যদি বিষ খাওয়ায় মারা হয় তাহলে কোন ধারা হবে? প্যানেল কোডে হবে স্যার। প্যানাল কোডে হবে। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের ক্ষয়কারী দাহ্য বিষাক্ত পদার্থ, বিষাক্ত তা বলে বিষ না কিন্তু। আচ্ছা, আর যদি অ্যাসিডের কথা উল্লেখ থাকে তাহলে অ্যাসিড অপরাধ দমন আইনে চলে আসবে। এটা হলো তফাৎ, এটা তোমাদেরকে বুঝতে হবে। একই সময়ে দুটো প্রশ্ন দুই দিকে চলে যায়। অ্যাসিড দ্বারা আহত করার শাস্তি এখানে বলা হয়েছে 5 ধারায়। তো এখন আরেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে যে কনমক ব্যক্তি, এটা কিন্তু আহ নারী শিশু নির্যাতন দমন আইন নাই। মনে করো যে কনমক ব্যক্তি খনমক আহ নারীকে আহত করিবার উদ্দেশ্যে অ্যাসিড নিক্ষেপ করেন, কিন্তু এটি বিস্ফোরিত হয়নি বা তার কোনো ক্ষতি হয়নি, বা অ্যাসিডটি আহ মাটিতে পড়ে যায় বা বোতলটা মাটিতে ফেটে যায়, ফলে নারীটির কোনো ক্ষতি হয়নি। এটাও কিন্তু এই আইনের একটা অপরাধের কথা বলা হয়েছে। অর্থাৎ অ্যাসিড দ্বারা কোনো ব্যক্তিকে আহত করার চেষ্টা, এটা একটা বিষয় বলা আছে। অর্থাৎ 6 ধারায় বলা আছে অ্যাসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা করা। অর্থাৎ নিক্ষেপ করেছে ফোটে নাই, আর চেষ্টা করেছিল ক্ষতি হয় নাই। তো এখানে আমরা ধারার কথা বলছি, 5 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে যদি কখনো কন্ট্রাডিকশন আসে দুই ভাবে নিয়ে যাওয়ার জন্য অ্যাসিডের বিষয়টি। যাও, এখানে আরেকটা বিষয় আমরা দেখি অ্যাসিড অপরাধ দমন আইনে আহ রাসায়নিক পরীক্ষকের এখানে বিষয় আছে, এটা এরকম গুরুত্বপূর্ণ না, আমরা শুধু এটাই দেখি। আচ্ছা, আমরা ডিএনএ, ডিএনএ কাকে বলে? ডিএনএ কাকে বলে সাইফুল? ডিএনএ অর্থ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ভালো কথা। ডিএনএ, তো ডিএনএ এর একটা বিষয় বলা আছে যে ডিএনএ কোন কোন স্থানে সংগ্রহ করা যেতে পারে। এই প্রশ্নটা এইভাবে আসবে না। ডিএনএ কাকে বলে এটা হয়তো আসতে পারে। এখন আমাদের সমস্যা হলো কোথায়, যখন প্রশ্ন আসে ডিএনএ বলতে কি বুঝেন, মার্ক দিছে 5, তখন 40টা লেখে, তা কিন্তু নয়। ডিএনএ এর এখানে বিষয়টা হলো ডিএনএ কাকে বলে, ওই সাইফুল যেটা কথা বললেন। তো এখন এই ডিএনএ এর মধ্যে আর একটা বিষয় বলা আছে, ডিএনএ কোন কোন স্থান থেকে ডিএনএ সংগ্রহ করা যেতে পারে। তো বলছে অপরাধ স্থল থেকে পাওয়া যেতে পারে ডিএনএ নমুনা, এবং যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মানে আক্রান্ত ব্যক্তি এবং যে ব্যক্তি অপরাধ করেছেন, অপরাধী এবং অপরাধের শিকার উভয় ব্যক্তির নিকট থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা যেতে পারে। বা ঘটনাস্থলে ফেলে যাওয়া কোনো আহ, বস্তুগত সাক্ষ্য থেকেও ডিএনএ নমুনা সংগ্রহ করা যেতে পারে। যা ডিএনএ এর বিষয়টি আমরা এখানে আলোচনা করি। আমরা মানব পাচার আইন, মানব পাচার কাকে বলে? মানব পাচার বলতে কি বুঝেন? প্রথম হলো সংজ্ঞা লিখুন মানব পাচার। এটা কি কেউ জানো মানব পাচার কাকে বলে? আর মানব পাচার আইনে 3 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে প্রলুব্ধ করে নিয়ে যায় বা অন্য কোথাও নিয়ে যায়, এই বিষয়গুলো বলা আছে। আমরা তো আগে শুনছি মানব পাচারের অর্থ হলো বিদেশ থেকে কাউকে নিয়ে আসা বা বাংলাদেশ থেকে কাউকে পাঠিয়ে দেওয়া, তাই না নাজমুল? জি স্যার।
কিন্তু এই মানব পাচার প্রতিরোধ দমন আইন, অর্থাৎ মানব পাচার প্রতিরোধ ও অপরাধ দমন আইন, এই দমন আইন যে আছে, দমন আইনের মধ্যে 3-এ বলা আছে মানব পাচার অর্থ কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, বল প্রয়োগ করে, প্রতারণা করে বা উক্ত ব্যক্তির অর্থসামাজিক বা পরিবেশগত বা অন্য কোনো অসহায়ত্বকে কাজে লাগিয়ে অর্থ বা অন্য কোনো সুবিধা লেনদেন উক্ত ব্যক্তির উপর নিয়ন্ত্রণ রয়েছে এরকম কোনো সম্মতি গ্রহণ করে বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে শোষণ বা নিপীড়নের জন্য। যে এখন যদি পাসপোর্টটি দিয়ে কোনো শিশুকে নিয়ে যায়, চল তোকে বিদেশে ঢাকায় নিয়ে যায় ভালো চাকরি দেবো, এই কথা করে যদি নিয়ে এসে কোনো জায়গায় আটকিয়ে রাখে, তা সেটা কি অপহরণ হবে না মানব পাচার হবে? মানব পাচার হবে। কি কি হবে এটা আইনুল? নাই, কি হবে এটা রাশেদ বলতে পারো? জি স্যার, মানব পাচার 10 ধারায় আসবে। 10 ধারা হবে কেন বাবারে? এখানে মানব পাচারের যে সংজ্ঞাটা, 10 ধারা তো পরবর্তী বিষয়। সংজ্ঞাটাতে মানব পাচারের যে সংজ্ঞা দেখো, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে প্রতারণার মাধ্যমে অসৎ উদ্দেশ্যে এবং বাধ্যতামূলক শ্রম বা ধারা 2-এর ও ধারা 15-এ বর্ণিত শোষণ, নিপীড়ন ইত্যাদি কথা বলা হয়েছে। তার মানে 3 ধারায় হলো মানব পাচার কাকে বলে, হ্যাঁ? ভালো কথা। মানব পাচারের অতিরাষ্ট্রিক প্রয়োগের কথা বলা হয়েছে। মানব পাচার সংক্রান্ত বিষয়ে অতিরাষ্ট্রিক প্রয়োগের কথা বলা হয়েছে কয় ধারায়? 5 ধারায় অতিরাষ্ট্রিক প্রয়োগ। তার মানে এইখানে আবার মানব পাচারের অতিরাষ্ট্রিকের বিষয়ে বলা আছে যে বাংলাদেশের স্থানীয় সীমানার বাইরে বাংলাদেশের কোনো জাহাজে, একটা বিষয় মনে হয় বলা আসছিল যে নামক ব্যক্তি ভারতের একটি স্থানে একজনকে অপহরণ করে অন্য স্থানে নিয়ে যায়। কথাটা হলো এরকমই যে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার বাইরে অথবা বাংলাদেশের কোনো জাহাজ বা বিমানে কোনো ব্যক্তি বাংলাদেশি কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধারার আওতায় কোনো অপরাধ সংগঠন করলে এই আইনের বিধানাবলী কার্যকর হবে। বাংলাদেশের মধ্যে করলে হবে, বাংলাদেশের বাইরে করলেও হবে। অতিরাষ্ট্রীয় এখানে বলা আছে। মানব পাচারের দণ্ডের কথা বিভিন্ন ধারায় দেওয়া আছে পতিতাবৃত্তি। আরেকটা বিষয় বলা আছে যে যদি কোনো নারী দেহ ব্যবসা করার জন্য কাউকে আহ্বান জানান পতিতাবৃত্তি করার জন্য, অর্থাৎ এটা কাদের জন্য? যারা পতিতালয়ে যে সকল নারী অবস্থান করেন বা যারা দেহ ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তারা যদি কোনো ব্যক্তিকে দেহ ব্যবসা করার জন্য কোনো পুরুষকে আহ্বান জানান, তাদেরও কিন্তু এই মানব পাচার এই 13 ধারায় শাস্তির কথা বলা হয়েছে। আমরা চলে আসি 19 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাও আসছিল যে মানব পাচার আইনে রচিত মামলার আপনি তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তকালে জানতে পারলেন আপনার মামলার একজন আসামি দেশের বাইরে, সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? এটা কি পরীক্ষায় আসছিল? স্যার আসছিল। জি স্যার, আসছিল। কি ব্যবস্থা আমরা নেব যদি কোনো আসামি দেখা যায় যে দেশের বাইরে অবস্থান করতেছে, আমরা জানতে পারি তাহলে? কিসের 5 আসবে স্যার? স্যার এই যে 1905 ধারা 5 আর 6 ধারা কি ব্যবস্থা নিয়েছে। কথাটা, কি কথাটা বলো দেখি। তা 1905 ধারা অনুযায়ী অন্তরাষ্ট্রীয় অপরাধ তদন্তের ক্ষেত্রে বিদেশি সাক্ষ্য প্রমাণ নিরীক্ষণের জন্য বিদেশে গমনের জন্য ট্রাইব্যুনাল অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে এম, সময়সীমার মধ্যে তদন্ত কার্য সম্পূর্ণ করিবার জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করিবে স্যার। এই আইনের অধীন কোনো আন্তরাষ্ট্রীয় অপরাধ তদন্তের ক্ষেত্রে বিদেশি সাক্ষ্য প্রমাণ নিরীক্ষণ করিবার জন্য বিদেশে গমনের আবশ্যকতা দেখা দিলে ট্রাইব্যুনালের অনুমতিক্রমে তৎকর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করিবার উদ্দেশ্যে পুলিশ কর্তৃপক্ষ একটি বিশেষ তদন্ত দল গঠন করবেন এবং আর্থিক সহায়তা ইত্যাদি প্রদান করবেন। আচ্ছা, এর অধীন পুলিশ তদন্ত, নিরাপত্তা বিধান, প্রতিরোধমূলক কার্যক্রম, দায়িত্বসমূহ সমন্বয় তদারক করিবার উদ্দেশ্যে গেজেটের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি মনিটরিং সেল গঠন করবেন। এই তো রাখি। স্যার জি স্যার। কিন্তু যদি কখনো প্রশ্ন আসে যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী প্রতিরোধমূলক তল্লাশি বলতে কি বোঝেন? প্রতিরোধমূলক তল্লাশির কথা কোথায় বলা আছে?
20 ধারায় বলা আছে। আচ্ছা, প্রতিরোধমূলক তল্লাশি, এটাও পরীক্ষায় আসছিল তাই না? এই দুইটা একসাথে প্রতিরোধমূলক, যদি কখনো চারটা প্রশ্ন কোন আসে প্রতিরোধমূলক তল্লাশি বলতে কি বুঝেন, তাহলে আমরা কি লিখবো? আমরা 20-এর কি লিখবো, 20-এর 1 না 2? তোমরা জানোই না কখনো, মানে হুদাই এগুলা প্রশ্ন পরীক্ষায় আসে, এগুলার কারণে তো মানুষের রেজাল্ট খারাপ হয়, এগুলো আগে জানতে হবে। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। শোনো, কোনো মানব পাচার অপরাধ প্রতিরোধ কল্পে সাব ইন্সপেক্টর পদের নিম্ন নহেন এমন কোন পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে বা নির্দেশে এই আইনের অধীন প্রতিরোধমূলক তল্লাশি করিবার জন্য কোনো আঙ্গিনায় প্রবেশ করিবার এবং এই আইনের অধীনে অপরাধ সংগঠনে ব্যবহৃত সম্ভাবনা রয়েছে সরঞ্জাম তথ্য প্রমাণ দলিল আটক করিবার ক্ষমতা প্রদান করা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত হইবেন। কোন ব্যক্তির সহিত অথবা কোনো স্থানে এই আইনের অধীন অপরাধ সংগঠনের উপযোগী সরঞ্জাম উপাদান উপস্থিত আছে এবং তল্লাশি পরোয়ানা সংগ্রহের বিলম্বের কারণে অপরাধটি প্রকৃতপক্ষেই ঘটিবার সম্ভাবনা রয়েছে, এইরকম ক্ষেত্রে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন এবং যে সকল মালামাল পাইবেন তা হেফাজতে গ্রহণ করতে পারবেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাকে তল্লাশি কার্য পরিচালনা করতে হবে এবং এই সংক্রান্তে তল্লাশি তালিকায় বা জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করবেন। প্রশ্নটা হলো এখানে যে প্রতিরোধ এবং অপরাধমূলক, অর্থাৎ প্রতিরোধমূলক তল্লাশি, প্রতিরোধমূলক কি, অপরাধ ঘটার আগে কি ব্যবস্থা করলে, অর্থাৎ কিভাবে তল্লাশি করলে এই মানব পাচার অপরাধটি হবে। এরপরে বলা আছে যে আহ এখানে আরেকটা কথা বলা আছে, যে ব্যক্তির শরীর বা সম্পত্তি তল্লাশি চালানো হবে তাহার মানবাধিকার এবং ইত্যাদি রক্ষা করতে হবে। আচ্ছা, নারীর বিষয়ে তল্লাশি পরিচালনার ক্ষেত্রে অবশ্যই একজন নারী বা প্রবেশন কর্মকর্তা থাকতে হবে। তল্লাশি সম্পাদনের 72 ঘন্টার মধ্যে তল্লাশি কাজের নেতৃত্বাধীন কর্মকর্তা তল্লাশির কারণ। এখানে কয়েকটা প্রশ্ন আছে। একটা হলো প্রতিরোধমূলক তল্লাশির ক্ষেত্রে, প্রতিরোধমূলক তল্লাশির ক্ষেত্রে বা প্রতিরোধমূলক তল্লাশির ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা কত ঘন্টার মধ্যে আদালতকে অবহিত করবেন। তো এখন এটা এখানে এই 20-এ বলা আছে তল্লাশি সম্পাদনের 72 ঘন্টার মধ্যে তল্লাশি নেতৃত্বদানকারী কর্মকর্তা তল্লাশির বিষয়াদি বিস্তারিত কোথায়, ট্রাইব্যুনাল বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। তার মানে আমরা এখানে যেটা দেখব, এখানে ওই কাজটা না, এখানে প্রতিরোধমূলক তল্লাশি, তাহলে এই প্রতিরোধমূলক তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে এবং তল্লাশিকালে আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে মানব পাচার অপরাধ দমন আইনের, মানব পাচার প্রতিরোধ এবং দমন আইনের কোথায়, 20-এর 1 এবং 2, 1 দুই। এবং 2। আমার কথা কি বুঝতে পারছেন না, বোঝা নাই? জি স্যার। প্রতিরোধমূলক তল্লাশির কথা বলা হয়েছে 1 এবং 2-তে, দুই। এটা আমরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে পারি। আর মানব পাচার আইনে রুদ্ধতার কক্ষে বা ট্রায়াল ইন ক্যামেরায় বিচার করা যায় কি মানব পাচার আইনে, বা যদি যাই প্রশ্ন স্যার। আসে, হ্যাঁ যদি প্রশ্ন আসে যে একজন শিশুর শিশু ভিকটিমের সুরক্ষার ক্ষেত্রে, একজন শিশু ভিকটিমের সুরক্ষার ক্ষেত্রে ট্রায়াল ইন ক্যামেরায় বিচার কার্য পরিচালনা করা যায় কি, তো সেখানে যে কথাটি বলা হয়েছে যে তখন বুঝতে হবে মানব পাচার আইনের প্রশ্ন, অর্থাৎ মানব মানব ন্যায় বিচারের স্বার্থে নারী কিংবা শিশু ভিকটিমের সুরক্ষার প্রয়োজনে ট্রাইব্যুনাল কারণ উল্লেখ করে অপরাধের বিচার কাজ মামলার পক্ষগণ এবং তাদের নিযুক্ত আইনজীবীগণ বা আদালতের ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে ট্রায়াল ইন ক্যামেরায় এটি বিচার কার্য পরিচালনা করা যাবে। তার মানে আজকে আমাদের এই এই বিষয়টি গুরুত্বপূর্ণ, 19 এবং এই 24, দুঃখিত 19 এবং 20 এবং এই 25 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম। আর কারো যদি কিছু বলার থাকে বলতে পারো। মানব পাচারে অন্যগুলো আমাদের এরকম প্রয়োজন নাই, পরীক্ষা যেহেতু সামনে আমরা অনেক কিছুই আলোচনা করবো না। কারো কিছু বলার আছে তোমাদের? স্যার মানব পাচারের এই এমসিকিউ তে একটা প্রশ্ন আসছিল হুম। যে ভিকটিম বলতে কাকে বুঝাইবে, মানে
ও, এখানে এটি ভিক্টিমের মধ্যে যে কথাটি এবার প্রশ্ন আসছিল তোমাদের, এবার আসছিল নাকি? তার এমসিকিউ তে আসছে স্যার। ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তার অভিভাবক, তার তত্ত্বাবধানকারী সবগুলাকে বোঝাবে। স্যার এরকমের প্রশ্নের ভিতর তো কোন জায়গায় এরকমের সুনির্দিষ্ট করে পাওয়া গেল না। আছে আছে। মানব কত পাচার, জায়গায় স্যার? মানব পাচার অপরাধ দমন ও মানব পাচার বিধিমালা আছে আর একটা। যাই হোক, আর কারো কিছু বলার আছে? এটা আমরা দেখছিলাম তো সেদিন আলোচনা হলো, তবে তো এটা বলাই হলো যে এটা অমুক। ওই যে এখানে যে ভিকটিম বা মামলার সাক্ষীর হুমকি প্রদানের এটির ভিতরে পড়লাম 14 ধারায়, কিন্তু ওরকমের যে সবাই বুঝাইবে যে তার। আমি রাত্রে কথা বলবো না ওটা নিয়ে। আর কিছু কারো বলার আছে তোমাদের? আচ্ছা, আমি আবারও বলছি, তোমরা কিছু কিছু বিষয় একটু দেখবা। জব্দ তালিকাটা প্রস্তুত করার ক্ষেত্রে কাল্পনিক জব্দ তালিকা, নিজেরা নিজেরা একটা কাল্পনিক জব্দ তালিকা প্রস্তুত করবে। একটা অস্ত্র উদ্ধার করেছো, এই অস্ত্র উদ্ধার সম্পর্কে, বা একটা ঘটনাস্থলে গিয়ে তুমি কিছু আলামত জব্দ করেছো, এই আলামতের মধ্যে এই এই জিনিসগুলো আছে, তুমি কিভাবে সেগুলো হেফাজতে নেবে, এই সংক্রান্ত একটা নমুনা জব্দ তালিকা প্রস্তুত করো। এটা একটা সুরথাল। হ্যাঁ, সুরথালের বিষয়টি এমন আসতে পারে, সুরথালের যে বিষয়টা, যে সুরথালে এই এই ঘটনায় মৃত্যু হয়েছে, একটা সুরথাল প্রতিবেদন প্রস্তুত করুন। এগুলো মাথার মধ্যে নিয়ে আসবা। মনে করো বোম খেয়ে মারা গেছে, গুলি খেয়ে মারা গেছে, তো গুলি খেয়ে লাগলে, গুলি লাগলে গুলির তোমাকে বুঝতে হবে কোন জায়গায় লাগছে, এটা উল্লেখ করতে হবে। তার শরীরে রক্ত বেরোয়েছে কিনা, এরকম অর্থাৎ কাল্পনিক একটা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবা। যাই হোক, আমরা শেষ করি। কারো কিছু বলা না থাকলে শেষ করি। কিছু বলার আছে? না স্যার, স্যার। হ্যাঁ, বলো। ওই যে বললেন যে স্যার, ওই যে কারোর ন্যাকেট ছবি টবি করলে পর্নোগ্রাফিতে পড়বে না, তাহলে এই যে কোন আইনে যাবে স্যার এটা? না, এখানে শোনো, এখন যদি একজন ব্যক্তি ইলেকট্রনিক মিডিয়ায়, মনে করো কারোর সম্মান হানি করার উদ্দেশ্যে ফেসবুকে যদি এখন ল্যাংটা ছবি ছেড়ে দেয়, সেটা কি অপরাধ হবে না? কেন, সেটা তাহলে কি সাইবার নিরাপত্তায় অপরাধ হবে না? জি স্যার, হবে স্যার। কারণ সম্মান হানি করার জন্য। আর যদি কেউ ব্যবসা করার জন্য ছেড়ে দেয়, তখন আর ওই ধারাটা হবে না। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। শহীদ, কিছু বলার আছে? শহীদ বা সাইফুল, রাশেদ, কিছু বলবা? না স্যার। আচ্ছা, ঠিক আছে, রাত্রে কথা হবে। না স্যার। ঠিক আহ, রাত 9:30, 8:30টায় ক্লাস হবে। যদি কোনো কারণে পিছায়, তাহলে আমি জানাই দেবো যে 9টায় হবে, তবে ক্লাস তো 100% হবে আল্লাহ দিলে। কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকো। ধন্যবাদ। ঠিক আছে সাড়ে স্যার। আটটায় সালাম বেশিরভাগ সম্ভাবনা, যদি মেসেজ না দেই, 8:30টায় ক্লাস হবে, ঠিক আছে? যদি আমি কোনো বার্তা না দেই, তাহলে মনে করবা 8:30টায় ক্লাস শুরু হবে। ভালো থাকো। জি স্যার।